মর্নিং। কি সবাই ভালো তো? আগের দিন আমরা শ্বাসঅঙ্গ নিয়ে আলোচনা করছিলাম, বিভিন্ন প্রাণীদের শ্বাসঅঙ্গ। মানুষের শ্বাসঅঙ্গ পর্যন্ত আমরা পৌঁছেছিলাম। মানুষের প্রধান শ্বাসঅঙ্গের নাম কি? ফুসফুস। ফুসফুস নিয়ে আজকে আমরা চলো বিস্তারিত জানবার চেষ্টা করি। তাহলে আজকের আমাদের আলোচনার বিষয় ফুসফুস ও সুস্থ জীবন, মানে ফুসফুসের সাথে আমাদের সুস্থ জীবনেরও সম্পর্ক আছে। ফুসফুস ও সুস্থ জীবন, সুস্থ জীবন অর্থাৎ ভালো থাকতে গেলে ফুসফুসের বিশেষ ভূমিকা আছে। তা আগে ফুসফুস নিয়ে জানা যায়। বলো দেখি আমাদের ফুসফুস কটা আছে? বা সবাই জানো? তাহলে এক জোড়া ফুসফুস আছে আমাদের। কোথায় আছে ফুসফুস? এক জোড়া ফুসফুস দুটো আছে কোথায়? বলো, একজন বলো। বুকের মাঝখানে। তাহলে বুকের মাঝখানে ঠিক আরেকটু স্পেসিফিক করে বলতে হবে যে ঠিক কোনখানে আছে। আমাদের বুকের মাঝখানে আছে কি? বক্ষ পিঞ্জর, এই পাঞ্জরগুলো দ্বারা একটা খাঁচা আছে। এই খাঁচার মধ্যখানে আছে আমাদের ফুসফুস। বেশ সুরক্ষিত অবস্থায় আমাদের ফুসফুস দুটি আছে। তো ফুসফুসটি আছে বক্ষ গহ্বরে, হৃৎপিণ্ডের দুপাশে এবং মধ্যচ্ছদার উপরে। তাহলে তোমার স্পেসিফিক বলা হলো যে ঠিক কোন জায়গায় ফুসফুসটি আছে। ফুসফুস আছে আমাদের বক্ষ গহ্বরে, হৃৎপিণ্ডের দুপাশে, মধ্যচ্ছদার ঠিক উপরে। তাহলে এখানে আমাদের ফুসফুস দুটি আছে। ফুসফুস দুটি ওজন 1.3 কেজি, 1.3 কিলোগ্রাম অর্থাৎ 1300 গ্রাম, মানে খুব ছোট নয় কিন্তু। 1300 গ্রাম ওজন মানে বেশ বড়ই। মানুষের ফুসফুস বেশ বড়। উজ্জ্বল গোলাপি বর্ণের হয়, তবে নানা কারণে ফুসফুসের বিভিন্ন অসুস্থতায় ফুসফুস কালচে বর্ণ ধারণ করে। তো নর্মাল ফুসফুস বা সুস্থ ফুসফুস গোলাপি বর্ণের হয়। আর ফুসফুসের আকৃতি হচ্ছে ত্রিকোণাকার বা শঙ্খবাকারও বলতে পারো। উপরের দিকটা সরু, নিচের দিকটা চওড়া। তো আমরা এই ফুসফুস নিয়ে চলো একটা অ্যানিমেশন দেখে নেওয়া যাক। ঠিক ফুসফুসটি আমাদের কোনখানে আছে তা একটু বলে নিই। যে আমাদের এই ফুসফুসের মধ্যে বাম ফুসফুসটা একটু ছোট হয় আর ডান ফুসফুসটা একটু বড় হয়। কারণ কি কেউ কিছু অনুমান করতে পারছো যে দুটো ফুসফুস ছোট বড় কেন হয়েছে? বাম ফুসফুসটা একটু ছোট হয়। ঠিক বলেছ। আমাদের হৃৎপিণ্ডটা কি আছে? একটু বাম দিক ঘেঁষে আছে। তাহলে হৃৎপিণ্ডকে, যেহেতু হৃৎপিণ্ড আছে, তাহলে ওখানে হৃৎপিণ্ডকে একটু জায়গা দেওয়ার জন্য বাম দিকের ফুসফুসটা একটু ছোট আছে। তাহলে বাম দিকের ফুসফুসটা একটু ছোট হয় এবং ডান দিকের ফুসফুসটা বড় হয়। এটা একটু ভালোভাবে মনে রাখবে। বাম ফুসফুসের আবার দুটো পার্ট থাকে, মানে দুটো খণ্ডে বিভক্ত। আর ডান ফুসফুস 3টে খণ্ডে বিভক্ত। যেহেতু এটা বড়, তাহলে খণ্ডক আছে 3টা আর বাম ফুসফুসের খণ্ডক আছে 2টো। এই খণ্ডক দুটোকে, উপরের খণ্ডকটাকে বলা হয় সুপিরিয়র লোব, নিচেরটাকে বলা হয় ইনফিরিয়র লোব। দুটোর মাঝখানে একটা অবলিক ফিসার দ্বারা ওই দুটো লোব ভাগ করা আছে। ঠিক ওরকম ভাবে ডান দিকের ফুসফুসটাতেও 3টে ভাগ আছে। উপরে একটা সুপিরিয়র, নিচেরটা ইনফিরিয়র লোব, মাঝখানে একটা মিডিল লোব থাকে। এখানে ওই খাঁজটা 3টে থাকে। এখানে অবলিক ফিসার ছাড়াও একটা হরাইজন্টাল ফিসার দ্বারা ফুসফুসের, এই ডান ফুসফুসের 3টা লোব বিভক্ত হয়েছে। অর্থাৎ এখানে দুটো খাঁজ আছে, একটা আছে হরাইজন্টাল ফিসার আর একটা আছে অবলিক ফিসার। এটা চলো একটা অ্যানিমেশনের সাহায্যে একটু দেখে নেওয়া যাক। একটা অ্যানিমেশন দেখার আমরা চেষ্টা করি। দেখো আমাদের বক্ষপিঞ্জরে ঠিক খাঁচার মধ্যেখানে, বক্ষপিঞ্জরে এই খাঁচাটার মধ্যে আমাদের ফুসফুস দুটি অবস্থিত। এখানে কি আছে আমাদের? ওই যে বললাম যে আমাদের হৃৎপিণ্ডকে একটু জায়গা দেওয়ার জন্য বাম ফুসফুসটা একটু ছোট হয়, ডান ফুসফুসটা একটু বড় হয়। তো
তাহলে দেখো হৃৎপিণ্ডটা কেমন সুরক্ষিত অবস্থায় আছে। এখানে পাঁজরগুলো দ্বারা একটা খাঁচা তৈরি করা হয়েছে, সেই খাঁচার মধ্যেখানে বেশ সুরক্ষিত অবস্থায় আছে। কেন সুরক্ষিত করা হয়েছে না, আমাদের হৃৎপিণ্ডটা স্পঞ্জের মতো নরম। তাহলে স্পঞ্জের মতো যেহেতু নরম, অর্থাৎ কোনো আঘাত লাগলে যাতে তার ডাইরেক্ট ক্ষতি না হয়, তাই সবচেয়ে সুরক্ষিত জায়গায় আমাদের ফুসফুস দুটি আছে। তাহলে ফুসফুসটা দেখো, ছবিটা একটু দেখে নাও, ক্লিয়ার আইডিয়া হবে ঠিক কোনখানে আমাদের ফুসফুস দুটি আছে। ডান ফুসফুস কি বলেছিলাম, তিনটা লোব আছে, সুপিরিয়র লোব, মিডল লোব, নিচের দিকে আছে ইনফিরিয়র লোব। তাহলে সুপিরিয়র, মিডিল, আর এটা হচ্ছে ইনফিরিয়র লোব। আর এটা হচ্ছে বাম ফুসফুস, তার দুটো খণ্ডক। এখানে কি বললাম যে একটা অবলিক ফিসার দ্বারা বাম ফুসফুস দুটো খণ্ডে বিভক্ত। উপরের খণ্ডকটাকে বলা হয় সুপিরিয়র লোব, নিচেরটাকে বলা হয় ইনফিরিয়র লোব। তাহলে পরিষ্কার ধারণা হলো যে কোথায় আছে আমাদের ফুসফুস। চলো আরেকটু দেখে নেওয়া যাক যে ফুসফুস এর ভিতরের গঠন কেমন আছে। ফুসফুসের ভিতরে যদি আমরা দেখি তাহলে দেখব যে এখানে বহিঃনাসারন্ধ্র দিয়ে পরিবেশ থেকে যে বায়ু অর্থাৎ প্রশ্বাস আমরা গ্রহণ করি, এই পথে এখানে আসছে। এখানে আসতে গিয়ে এখানে আছে আমাদের ষড়যন্ত্রের পর আছে শ্বাসনালী, ট্রাকিয়া। এই ট্রাকিয়া 16 থেকে 20টি ইউ আকৃতির ট্রাকিয়াল রিং দ্বারা গঠিত, যার ফলে এই জায়গাটা আমাদের এই শ্বাসনালীটা কখনো চুপসে যায় না। কেউ হয়তো তোমাকে চিপে দিল গলাটা, কিন্তু গলা ছেড়ে দিলেই আবার শ্বাসনালী কিন্তু চুপসে থাকবে না, ও আবার আগের মতো জায়গায় চলে আসবে। এই রিংগুলো থাকার জন্য এটা কখনো চুপসে যায় না। ট্রাকিয়া নিচের দিকে আস্তে আস্তে ফুসফুসে আসার আগে দুদিকে দুটো শাখায় বিভক্ত হয়ে ফুসফুসের মধ্যে প্রবেশ করেছে। প্রবেশ করার পর অসংখ্য সরু সরু নালীতে বিভক্ত হয়েছে। এগুলোকে ক্লোম শাখা, তারপরে সেটা উপক্লোম শাখা, উপক্লোম শাখাগুলি আবার সূক্ষ্ম সূক্ষ্ম শাখায় বিভক্ত হয়ে শেষে গিয়ে এরা তৈরি করে বায়ুথলি। বায়ুথলি দেখো এখানে আছে একটা বায়ুথলি। অসংখ্য বায়ুথলি আমাদের ফুসফুসে আছে। ওই যে উপক্লোম শাখাগুলির শেষ প্রান্তটি গিয়ে শেষ হয় কিন্তু এক একটা বায়ুথলিতে। বায়ুথলিগুলো হচ্ছে একটা পাতলা পর্দা বিশিষ্ট ছোট্ট থলি বিশেষ। এগুলো প্রচুর পরিমাণে, যে এখানে দেখছো, এখানটা দেখো, এখানে যেখানে কার্সারটা আছে, এখানে প্রচুর পরিমাণে রক্ত জালক দ্বারা আবৃত থাকে আমাদের এই বায়ুথলিগুলো। প্রতিটি ফুসফুসে বায়ুথলির সংখ্যা প্রায় 30 থেকে 35 কোটি। মনে রাখবে সংখ্যাটা, প্রতিটি ফুসফুসে বায়ুথলির সংখ্যা 30 থেকে 35 কোটি। তাহলে এতগুলো বায়ুথলি বা অ্যালভিওলাই বা অ্যালভিওলাস বলা হয় এগুলোকে, এগুলো আমাদের ফুসফুসে আছে। তাহলে ফুসফুসের যেটা মনে রাখার কথা যে কোন ফুসফুসটা বড় এবং কোনটা ছোট, এবং সেই খণ্ডকগুলো কেমনভাবে বিভক্ত আছে। এই খণ্ডকগুলো আরেকবার তোমাদের একটু দেখিয়ে দিই। আমাদের ফুসফুসের খণ্ডকগুলো একটু দেখার চেষ্টা করি। যে এখানটা দেখো, আমাদের ডান ফুসফুস বললাম 3টা লোব, উপরে সুপিরিয়র লোব, মাঝখানে মিডিল লোব, আর এখানে আছে ইনফিরিয়র লোব। ঠিক বাম ফুসফুসটা দুটো ভাগে বিভক্ত, উপরেরটা সুপিরিয়র লোব আর এই পাশের দিকেরটা এটা হচ্ছে ইনফিরিয়র লোব। তাহলে এখানে দুটো খণ্ড আছে আর ডান ফুসফুসের 3টে খণ্ড আছে। এটা ভালোভাবে মনে রাখবে। যেহেতু তাহলে বাম দিকেরটা একটু ছোট হয়, এর ওজনও একটু কম। টোটাল ওজন কত বলেছিলাম ফুসফুসের? 1300 গ্রাম বা 1.3
কিলোগ্রাম, তাহলে 1300 গ্রামে তার মধ্যে এইটা 100 গ্রাম কম হয়, অর্থাৎ এর ওজন 600 গ্রাম। বাম ফুসফুসের ওজন 600 গ্রাম আর ডান ফুসফুস হয় আমাদের 700 গ্রাম। তাহলে এই হলো আমাদের ফুসফুসের কোথায় আছে, কেমন দেখতে, তার খণ্ডকগুলোর নাম। এরপর যে ফুসফুস তাহলে আমাদের কি করে, ফুসফুস করে কি, পরিবেশ থেকে অক্সিজেন সমৃদ্ধ বায়ু গ্রহণ করছে আর শরীরে উৎপন্ন অধিক কার্বন ডাইঅক্সাইড যুক্ত বায়ুকে বাইরে ত্যাগ করছে। এই প্রক্রিয়াটার নাম হচ্ছে, আমরা একত্রে বলি ব্রিদিং বা শ্বাস প্রশ্বাস কৌশল। অর্থাৎ পরিবেশ থেকে বায়ু গ্রহণ আর শরীর থেকে অধিক কার্বন ডাইঅক্সাইড যুক্ত বায়ুকে পরিত্যাগ করাই ফুসফুসের কাজ। তো এই ফুসফুসের উপরেই ওই যেটা বললাম যে শুরুতেই, যে সুস্থ জীবনের সঙ্গে ফুসফুসের একটা বিশেষ ভূমিকা আছে। ফুসফুস কি করে, ফুসফুসের কার্যকারিতার উপরেই নির্ভর করে আমাদের সুস্থতা। ফুসফুসের কার্যকারিতার উপর নির্ভর করে আমাদের সুস্থতা। কেমন এটা, তা আমাদের যে কোনো কাজ করতে গেলে দরকার হয় কি, প্রচুর পরিমাণে শক্তির। এই শক্তি পেতে গেলে কি করতে হয়, আমাদের শরীরের কোষ মধ্যস্থ যে খাদ্য আছে সেই খাদ্যকে জারিত করে আমরা শক্তি পাই। আর এই খাদ্যকে জারিত করার জন্য সেখানে অবিরাম অক্সিজেন সরবরাহ হওয়া প্রয়োজন। এই অক্সিজেন সরবরাহ করতে সাহায্য করে ফুসফুস। তো আমরা যদি বেশি পরিমাণে অক্সিজেন পাঠাতে পারি কোষগুলোর কাছে, তাহলে সেখান থেকে শক্তির উৎপাদন বেশি হবে। তো ফুসফুসকে সক্রিয় রাখতে গেলে ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা বৃদ্ধি করতে হবে। যদি তুমি নর্মাল অবস্থায় থাকো, অর্থাৎ অলস জীবনযাপন করছো, শুধুমাত্র তোমার শ্বাস প্রশ্বাস চলছে, সারাদিনে কোনো পরিশ্রম নেই, সেরকম ফুসফুস কিন্তু সুস্থ ফুসফুস নয়। এবং এরকম ফুসফুস আমাদের শরীরে ওই পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনের যোগান দিতে পারবে না। তাই আমাদেরকে কর্মক্ষম থাকতে হবে। আমাদের কর্মক্ষম থাকার অর্থ হচ্ছে যে তোমার ফুসফুসও কিন্তু কর্মক্ষম থাকছে। তাহলে ফুসফুসকে সতেজ রাখতে গেলে আমাদেরকে একটু অ্যাক্টিভ হতে হবে, সক্রিয় হতে হবে। তাহলে ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য যেটা দরকার সেটা হচ্ছে আমাদেরকে কায়িক পরিশ্রম করতে হবে। মানে অলসভাবে বসে থাকাটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কায়িক পরিশ্রম, অথবা যাদের কায়িক পরিশ্রম করার জায়গা নেই তারা কি করবে, নিয়মিত এক্সারসাইজ অর্থাৎ ব্যায়াম যদি করতে পারো, নির্দিষ্ট সময় ধরে নিয়মিত যদি ব্যায়াম করো, তাহলে কিন্তু আমাদের ফুসফুসের ওই বায়ু ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। ব্যায়াম করলে কি হয়, ব্যায়াম বা কায়িক পরিশ্রম করার সময় দেহে শক্তির প্রয়োজন, আর এই শক্তির প্রয়োজনের জন্য কি হয়, বেশি মাত্রায় অক্সিজেন গ্রহণ করতে হয়। তাহলে ফুসফুস কি হচ্ছে, বেশি মাত্রায় অক্সিজেন গ্রহণ করার জন্য আমাদের প্রশ্বাস ক্রিয়াটা বেড়ে যায়। দেখবে দ্রুত আমরা যখন কোনো পরিশ্রম করার ফলে কি হয়, হাঁপাতে থাকি। অর্থাৎ হাঁপাচ্ছি কেন, তো কোষগুলোর অক্সিজেনের চাহিদা পূরণের জন্য ফুসফুস চেষ্টা করছে যে তাদের কাছে বেশি পরিমাণে অক্সিজেন পৌঁছে দেব। তো সেই অক্সিজেন বায়ু থেকে গ্রহণ করার জন্য আমাদের প্রশ্বাস প্রক্রিয়াটা দ্রুত হচ্ছে, অর্থাৎ ফুসফুসে অক্সিজেন বেশি যাচ্ছে। তাহলে প্রশ্বাস ক্রিয়ার মাধ্যমে অধিক পরিমাণ অক্সিজেন যুক্ত বায়ুকে ফুসফুস গ্রহণ করতে সক্ষম হয়। তাহলে যখন আমরা পরিশ্রম করব তখন বেশি অক্সিজেন যুক্ত বায়ু ফুসফুসের মধ্যে পৌঁছাবে। আর ফুসফুসে যদি পৌঁছায়, সেখান থেকে ওই যে রক্ত জালকের মাধ্যমে ব্যাপন ক্রিয়ায় সেখানে ওই অক্সিজেন ট্রান্সফার হয়ে রক্তে মিশছে এবং রক্ত থেকে গিয়ে হৃৎপিণ্ডে গিয়ে পৌঁছাচ্ছে, হৃৎপিণ্ড থেকে সারা শরীরে ছড়িয়ে পড়ছে সেই অক্সিজেন। আবার বলপূর্বক যখন নিঃশ্বাস ত্যাগ করি, অর্থাৎ নর্মাল যখন আমরা নিঃশ্বাস ত্যাগ করি, তখন যে পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বার হয়, আমরা যদি বলপূর্বক অর্থাৎ জোরে নিঃশ্বাস ছাড়ি, তখন বেশি পরিমাণে যে কার্বন ডাইঅক্সাইড আছে ওখানে জমা, এই যে কার্বন ডাইঅক্সাইড জমা আছে সেটা বেরোবে। তাহলে বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইডকে বার করতে গেলে আমাদেরকে বল প্রয়োগ করে
নিঃশ্বাসের মাধ্যমে সেই কার্বন ডাইঅক্সাইডকে বার করতে হয়। কার্বন ডাইঅক্সাইডের মাত্রা যদি ওখানে বেড়ে যায়, যখন কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে যায় তখন কি হয়, সেই কার্বন ডাইঅক্সাইড রক্তে প্রবেশ করে H+ আয়নের গাঢ়ত্বকে বাড়িয়ে তোলে। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি শরীরে বেড়ে যায় তখন রক্তে সেটা প্রবেশ করে H+ আয়নের গাঢ়ত্বকে বাড়িয়ে দেয়। এই বাড়িয়ে দেওয়াটা কি করে, সরাসরি রক্তের মাধ্যমে আমাদের শ্বাস কেন্দ্রকে উদ্দীপ্ত করে, ফলে ফুসফুসীয় বায়ুর চলন বৃদ্ধি পায়। আর ফুসফুসীয় বায়ুর চলন বৃদ্ধি হলে একদিকে যেমন অক্সিজেন বেশি ঢুকবে, কার্বন ডাইঅক্সাইডও বেশি বেরোবে, তাহলে সেটা আমাদের ফুসফুসকে সুস্থ ও কর্মক্ষম করতে সাহায্য করে। তো ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা বৃদ্ধির জন্য যে ব্যায়ামগুলি করা দরকার সেগুলো হচ্ছে কার্ডিয়াক এক্সারসাইজ, রিব স্ট্রেচ, পুশিং আউট, অনুলোম বিলোম, কপালভাতি ইত্যাদি প্রাণায়াম। তবে এগুলো মনে রাখবে, যে কোনো এক্সারসাইজ করার সময় এক্সপার্ট ওপিনিয়ন খুব গুরুত্বপূর্ণ। কোনো এক্সপার্টের কাছে আগে জেনে নিতে হবে যে তোমার শরীর অনুযায়ী, তোমার ফিটনেস অনুযায়ী কোন কোন ব্যায়ামগুলো তোমার শরীরের পক্ষে উপযুক্ত, তার পরামর্শ নিয়েই ব্যায়াম শুরু করা উচিত। আর এই প্রাণায়ামের ক্ষেত্রেও আমাদেরকে নির্দিষ্ট নিয়ম বিধি মেনে প্রাণায়াম করা উচিত, অথবা অনেক সময় কি হয়, এগুলোতে ক্ষতিও হয়ে যেতে পারে যদি ঠিকঠাক এগুলোকে ঠিকঠাক যদি আমরা করতে না পারি। তবে ফুসফুসকে ভালো রাখতে গেলে যেটা হচ্ছে দরকার, যে তোমাকে সারাদিনে ঘাম ঝরাতে হবে। তো ঘাম ঝরবে কি করে? উনুনের পাশে দাঁড়িয়ে থেকে ঘাম ঝরানো চলবে না, পরিশ্রম করে ঘাম ঝরাতে হবে। তুমি খেলার মাঠে ছুটতে পারো বা সকালে বিকালে হাঁটতে পারো। তো এই হাঁটার ব্যাপারে দেখবে এখন অনেক লোক, হাঁটাটা একটা আমাদের ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, অনেকেই সকালে মর্নিং ওয়াক করতে যায়, কিন্তু যারা যায় অধিকাংশই দেখো হাঁটাটা ঠিকঠাক হচ্ছে না। গল্প করতে করতে কেউ হাঁটছে, কেউ আবার কিছুটা গেল, কিছুটা গিয়ে আবার দাঁড়িয়ে পড়লো, আবার কিছুক্ষণ পরে হাঁটলো। এইভাবে হাঁটলে হবে না। তোমার ক্ষমতা অনুযায়ী যে স্পিডটা তুমি পারবে সেই নির্দিষ্ট স্পিডেই হাঁটতে হবে। যতটা তুমি হাঁটবে একই স্পিডে যাও, তাহলে দেখবে যে এক সময় তোমার শরীর থেকে ঘাম বেরোবে, তাহলে জানবে তোমার হাঁটাটা ঠিক আছে। আর যদি তুমি এমনভাবে খুব স্লো হাঁটছো, ধীরে ধীরে হাঁটছো, এটাই তো কোনো লাভ নেই। তাহলে একটা নির্দিষ্ট ছন্দে হাঁটতে হবে এবং সেটা কন্টিনিউ করতে হবে, তাহলে আমাদের ফুসফুস ভালো থাকবে। সাঁতার কাটাও একটা ভালো ব্যায়াম, সাইকেল চালানো ভালো ব্যায়াম। এগুলো যদি আমরা নিয়মিত করতে পারি তাহলে আমাদের ফুসফুস কিন্তু অন্যদের থেকে অনেক ভালো থাকবে। আর ফুসফুস ভালো থাকা মানে আমার আভ্যন্তরীণ অন্যান্য যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলোও ভালো থাকবে। কেমনভাবে? তা ফুসফুস যদি বেশি অক্সিজেন সরবরাহ করতে পারে তাহলে সেই অক্সিজেন কোথায় যাবে? হার্টের মাধ্যমে সারা শরীরে আমাদের ছড়িয়ে পড়বে। তাহলে শরীরের কোষগুলোর শক্তি উৎপাদন প্রক্রিয়ায় কোনো ব্যাঘাত ঘটবে না। তাহলে তোমাদের মনে হতে পারে যে শক্তি উৎপাদন করতে গেলে তো খাদ্য চাই, এই জন্য ব্যায়াম করার পাশাপাশি আমাকে সুষম আহারও গ্রহণ করতে হবে। কোষগুলোতে যদি তোমার খাদ্যই না থাকে তাহলে যতই অক্সিজেন পাঠাও কোথায় শক্তি পাবে? তাহলে সুষম খাদ্য গ্রহণ ও উপযুক্ত ব্যায়াম বা কায়িক পরিশ্রম আমাদের ফুসফুসের সুস্থতার সঙ্গে সঙ্গে আমাদের দৈহিক সুস্থতাকেও ভালো রাখতে সাহায্য করে। তাহলে ফুসফুসের কাজ কি হলো? ফুসফুসের কাজ হলো পরিবেশ থেকে অক্সিজেন সমৃদ্ধ বায়ু গ্রহণ এবং শরীরে উৎপন্ন ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইড বা অধিক কার্বন ডাইঅক্সাইড যুক্ত বায়ুকে বর্জন করা। এই বর্জন করার পদ্ধতিটাকে বলা হয় নিঃশ্বাস। আর ওই যে পরিবেশ থেকে অক্সিজেন সমৃদ্ধ বায়ু গ্রহণ, এটাকে বলা হয় প্রশ্বাস। তাহলে প্রশ্বাস ও নিঃশ্বাস এই দুটো মিলে আমাদের শ্বাসক্রিয়া। তো শ্বাসক্রিয়ায় সাহায্য করে দুটো পেশির নাম, এখান থেকেই প্রশ্ন পড়ে যে শ্বাসক্রিয়ায় সাহায্যকারী দুটো পেশির নাম। তো আমাদের ওই বক্ষপিঞ্জরগুলোর মধ্যে ইন্টারকোস্টাল পেশি বলে একটা পেশি আছে।
ইন্টারকস্টাল পেশি, খুব ভালো করে নামটা মনে রাখবে, ইন্টারকস্টাল পেশি আর মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। মধ্যচ্ছদা বা ডায়াফ্রামের উপরেই আমাদের এই ফুসফুসটা কিন্তু আছে। আর দেখো ফুসফুসটার এই নিচের দিকটা একটু চৌড়া হয়, আর এর বর্ণটা এরকম যেমন দেখাচ্ছে এরকম কিন্তু কালচে বর্ণের নয়, ফুসফুস হচ্ছে তাজা এবং গোলাপি বর্ণের। ফুসফুসের বর্ণ হচ্ছে গোলাপি বর্ণের, তাজা ফুসফুস গোলাপি বর্ণের হবে। তবে বিভিন্ন রোগ যখন আমাদের হয়ে যায় তখন ফুসফুসের বর্ণ কিন্তু পরিবর্তন হতে পারে। তো ফুসফুসের ভালো রাখার সঙ্গে জড়িত আছে আমাদের কিছু অভ্যাসও। বিভিন্ন কারণে আমাদের ফুসফুসের ক্ষতিও হয়ে যায়। সবচেয়ে বেশি যেটা ক্ষতি করে সেটা হচ্ছে ধূমপান। ধূমপান মানুষের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। এই জন্য দেখবে কি হয় যে সবসময় দেখবে সরকারি বা বেসরকারি মাধ্যমে আমাদের কাছে বিভিন্ন সতর্কীকরণ বার্তা পৌঁছে দেয়। সিগারেট প্যাকেটের উপরে দেখবে লেখা থাকে যে ইনজুরিয়াস টু হেলথ। তবে আমরা তো সেদিকে অনেকেই দেখবে এটা ধ্যান দেয় না, কিন্তু সরকার থেকে আমাদেরকে সতর্ক করার চেষ্টা করছে যাতে আমরা এই ধূমপান থেকে দূরে থাকি। ধূমপানের সময় কি হয়, বিড়ি ও সিগারেট থেকে নির্গত ধোঁয়া সরাসরি যখন আমরা কেউ গ্রহণ করে তখন সেটাকে বলা হয় সক্রিয় ধূমপান। মানে কেউ সরাসরি বিড়ি বা সিগারেট টানছে, তাহলে সেই ধোঁয়াটা সে সরাসরি গ্রহণ করছে, এটাকে বলা হয় সক্রিয় ধূমপান। ওর তো যার ক্ষতি হচ্ছেই, ওর পাশে যে থাকছে সেই পাশে থাকা ব্যক্তিটার শরীরেও ও যে ধোঁয়াটা ত্যাগ করছে সেটা ওই পাশে থাকা ব্যক্তি গ্রহণ করছে, এইটাকে বলা হয় নিষ্ক্রিয় ধূমপান। এই দুটোই কিন্তু ক্ষতিকর। তুমি একটা ধূমপায়ীর কাছে বসে আছো, হয়তো বাসের সিটে বা ট্রেনের সিটে বা কোথাও বসে আছো, বা কোনো পার্কে কোনো একটা তোমার পাশে একটা লোক বসে আছে, সে ধূমপান করছে, তাহলে ও তো যা ক্ষতি হচ্ছেই। ওর ছাড়া যে ধোঁয়াটা, সেই ধোঁয়াটা যখন তোমার শরীরে বা তার পাশে থাকা কারো ব্যক্তির শরীরে প্রবেশ করছে, সেই ব্যক্তিটার মানে তার অজান্তেই তার শরীরেও ওই ধোঁয়াটা কিন্তু প্রবেশ করছে। এটাকে বলা হয় নিষ্ক্রিয় ধূমপান বা প্যাসিভ স্মোকিং। দুটোই কিন্তু আমাদের ফুসফুসের পক্ষে ক্ষতিকর। ধূমপানের ফলে কি হয়, ফুসফুসের স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যায়। বায়ুপথের বায়ু যে ঢুকছে সেই পথে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। অর্থাৎ আমাদের এই যে শ্বাসনালী দিয়ে বায়ু আসছে, এই পথের মধ্যে ধোঁয়া জমতে কি হয়, দেখবে কোনো জায়গায় ধোঁয়া জমতে সেখানে ঝুল পড়ে যায়। তো এখানেও এই পথের মধ্যে নানা রকম বাধার সৃষ্টি হয়ে যায়। তাহলে যে বায়ুটা সরাসরি বিনা বাধায় ফুসফুসে আসার কথা ছিল সে কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে। তাহলে বায়ু চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। ফুসফুসের আবরণ, এটা বলা হয়নি তোমাদের, একটু বলে নিচ্ছি এখানে। আমাদের ফুসফুস একটা পাতলা পর্দা দ্বারা ঢাকা থাকে, এই পর্দাটার নাম হচ্ছে প্লুরা। ফুসফুসের আবরণের নাম হচ্ছে প্লুরা। প্লুরার দুটো স্তর আছে, একটাকে বলা হয় প্যারাইটাল স্তর, একটাকে বলা হয় ভিসারাল স্তর। এই দুটোর মাঝে একটা প্লুরাল ফ্লুইড থাকে। প্লুরা স্তরের মধ্যেখানে প্যারাইটাল প্লুরা স্তর ও ভিসেরাল প্লুরা স্তরের মাঝখানে একটা প্লুরাল ফ্লুইড আছে, যে ফ্লুইডটা ফুসফুসকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে এবং ফুসফুসকে বিনা বাধায় ওই যে সংকোচন প্রসারিত হচ্ছে সেই সংকোচন প্রসারিত হতে সাহায্য করে, যাতে ফুসফুস আমাদের ফেটে না যায়। ফুসফুসটা তো খুবই নরম, স্পঞ্জের মতো নরম। তো যারা ধূমপান করার ফলে ফুসফুসের আবরণ অর্থাৎ ওই প্লুরার মধ্যে প্রদাহ দেখা যায়। এছাড়াও শ্বাসতন্ত্র সম্পর্কিত বিভিন্ন প্রতিবর্ত ক্রিয়ায় জটিলতা দেখা দেয়। তো ধূমপানের সময় যে ধোঁয়াটা নির্গত হয় তার মধ্যে বেশ কিছু বিষাক্ত রাসায়নিক পদার্থ থাকে, বেশ কয়েক ধরনের বিষাক্ত পদার্থ আছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, অ্যাসিটোন, হাইড্রোজেন সায়ানাইড, বেনজোপাইরিন
ইত্যাদি আরও অনেক কিছু আছে, তোমাদের এই কয়েকটা অন্তত মনে রাখো। তো এই ধোঁয়াগুলো প্রবেশ করার ফলে কি হয়, ফুসফুসে নানা রকম রোগ সৃষ্টি হয়, যেমন ব্রঙ্কাইটিস, এমফাইসিমা, এছাড়াও শ্বাসনালী ও ফুসফুসের ক্যান্সার। তাহলে আমাদের এই রোগগুলোর জন্য ধূমপান দায়ী। এই রোগ চারটার নাম মনে রাখবে: ব্রঙ্কাইটিস, এমফাইসিমা, শ্বাসনালী ও ফুসফুসের ক্যান্সার। তাহলে এই রোগগুলো সৃষ্টিতেও ধূমপানের ভূমিকা আছে। তাই আমাদের প্রত্যেকের উচিত যাতে করে আমরা এই ধূমপানজনিত সমস্যায় আমাদের ফুসফুস যেন নষ্ট না হয় তার জন্য সতর্ক হওয়া। সেই সঙ্গে আমাদের আশেপাশে যারা আছে তাদেরকেও ধূমপান থেকে বিরত থাকার জন্য পরামর্শ দেওয়াটাও আমাদের কর্তব্য। তোমাদের মাধ্যমে যদি আরও 5টা লোককে তোমরা সচেতন করতে পারো তাহলে এটা একটা সমাজের বিশাল পাওনা। অন্তত তোমরা তোমাদের বাড়িতে যারা আছে, বাড়িতে যদি কেউ ধূমপায়ী থাকে তাদেরকে এর কুফলগুলো সম্পর্কে যদি বলো তাহলে তারা অনেকটাই সচেতন হতে পারবে। তাহলে তোমাদের এই সচেতনতার ওই বার্তাটা পৌঁছে দেওয়াটাও তোমাদের কর্তব্য। তাহলে আজকে আমরা কি কি জানলাম? আজকে আমরা জানলাম এই ফুসফুসের কোথায় আছে, দুটো খণ্ডকের কোন খণ্ডটা বড় কোনটা ছোট, ওই লোবগুলোর নাম, ডান ফুসফুসের 3টে লোবের নাম, বাম ফুসফুসের 2টো লোবের নাম, আর ওই যেটা একটা অবলিক ফিশার আছে, আর এই ডান ফুসফুসের 2টো ফিশার আছে, একটা কি বললাম অনুভূমিক ফিশার আর একটা অবলিক ফিশার, আর কোনটার ওজন কত, বাম দিকেরটা কেন ছোট হয়েছে, ফুসফুসের আবরণীর নাম, ফুসফুসের ভিতরে বায়ুথলি আছে, এই বায়ুথলির সংখ্যা কত, প্রতিটি ফুসফুসে প্রায় 30 থেকে 35 কোটি বায়ুথলি আছে। আর ফুসফুসের কাজ, এগুলোই এই ফুসফুস সম্পর্কে মুখ্য বিষয়। তাহলে আজকে এখানেই থাক। আগামীকাল আমরা ওই শ্বাস প্রশ্বাস কৌশলটা আলোচনা করব, যে ফুসফুস কিভাবে আমাদের শ্বাস প্রশ্বাস কৌশলে সাহায্য করে। ঠিক আছে, চলো।